যে সংসদে যে দলগুলো প্রতিনিধিত্ব করে একটা সংসদীয় কমিটির মধ্য দিয়ে তাদের মতামত এবং পরামর্শ ক্রমে জরুরি অবস্থাটা জারি করা। সর্বশেষ যেখানে আমরা একমত হতে পেরেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদের সভাটা ডাকবেন জরুরি অবস্থা জারি সংক্রান্ত, সেখানে সংসদের প্রধান বিরোধী দলের নেতা কোনো কারণে তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে ওই সভাতে সংসদের উপনেতা তাকে সেখানে অন্তর্ভুক্ত করা হবে এই সভাতে। অর্থাৎ মন্ত্রী পরিষদের সভা হবে, সেই সভাতে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য ছাড়াও সংসদের প্রধান বিরোধী দলের নেতা তার অনুপস্থিতিতে সংসদের উপনেতা তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে আলোচনা করে তারপরে এই জরুরি অবস্থা জারির ব্যাপারে এটার সিদ্ধান্ত হবে। আর গুরুত্বপূর্ণ যেটা আগের বারই ছিল যে রাইট টু লাইফ, জীবনের অধিকার, যেটা সংবিধানে বিস্তারিত আছে, এগুলো এনশিওর করা হবে। বিচার এবং দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের ৩৫ অনুচ্ছেদে নাগরিকদের কিছু অলঙ্ঘনীয় সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, সেটা কোনোভাবেই জরুরি অবস্থায় খর্ব করা যাবে না। এই ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমতের জায়গাটা আমরা এসেছি। গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের আলোচনায় যে সংসদকে যুক্ত করে সংসদের প্রধান যিনি বিরোধী দলের নেতা বা তার অনুপস্থিতিতে তারপরে উপনেতা তিনি এর সঙ্গে যুক্ত থাকবেন। এটার ব্যাপারে একটা সর্বসম্মতভাবে আলোচনা হয়ে আজকে এটা নিয়ে আমরা চূড়ান্ত একটা মতৈক্যে একটা সিদ্ধান্তের জায়গায় আমরা এখানে উন্নীত হয়েছি। ২ নম্বর আলোচনা হয়েছে প্রধান বিচারপতি কিভাবে তিনি নিয়োগ হবেন। অনেক লম্বা আলোচনা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে দুটো মতামত এসছে যে আমরা প্রথমত আপিল বিভাগ থেকেই প্রধান বিচারপতি নিয়োগ হবেন, আগে যেটা উল্লেখ ছিল না। হাইকোর্ট ডিভিশন থেকেও বিচারপতি নিয়োগ হতে পারতেন। তাহলে একটা হলো আপিল বিভাগ থেকে নিয়োগ হবেন, এ ব্যাপারে সবাই আমরা একমত। একটি টেকসই একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে 3টি শর্ত বিরাজমান। 1 হচ্ছে এটি নির্বাচিত হতে হবে, 2 হচ্ছে এটি জবাবদিহিমূলক হতে হবে, 3 হচ্ছে এটি নির্দলীয় নিরপেক্ষ হতে হবে। এই 3টি শর্ত পূরণ করবার জন্য প্রস্তাবিত যে তত্ত্বাবধায়ক সরকার কমিশন থেকে দেওয়া হয়েছে, এই 3টি শর্তের কোনোটাই পূরণ করে না। এর মধ্য দিয়ে পার্লামেন্ট এবং অপোজিশন মিলিয়ে একটি সংখ্যা দেওয়া হয়েছে, এটির মধ্যে শুনেছেন, তার মধ্য থেকে তারা নির্বাচিত করবে। যারা নির্বাচিত নয়, দল নিরপেক্ষতার প্রশ্ন থাকবে এবং অদলীয় নয় এমন মানুষ থেকে তারা বেছে নেওয়ার চেষ্টা করবেন। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের চেতনা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। সেই অর্থে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও একটি শক্তিশালী দীর্ঘমেয়াদী কাঠামো হিসাবে দাঁড়াওক, এটা আমরা চাই। সেই জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে নির্দলীয় ভিত্তিতে শ্রেণী পেশার মানুষের নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিত্ব দাবি আমরা করছি, সেই উচ্চকক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছি। বিগত সময় আপনারা দেখেছেন যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ভিত্তিতে জরুরি অবস্থাটা জারি করা হয়। অনেক সময় অভ্যন্তরীণ গোলযোগ, আমি যেটা আগেও বলেছিলাম, যার বিরুদ্ধে আন্দোলন, প্রধানমন্ত্রীর অপকর্মের বিরুদ্ধে আন্দোলন, সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন, অথচ জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ভিত্তিতে জরুরি অবস্থাটা জারি করা হয়। সেক্ষেত্রে আমরা বলতেছিলাম এইটার পরিবর্তন হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আরও যে আলোচনাটা এসেছে যে মন্ত্রী পরিষভার অনুমোদনের ভিত্তিতে এটা করা হয়। এর সাথে আরেকটি যে বিষয় যুক্ত হয়েছে যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভা প্লাস বিরোধী দলীয় যে প্রধান থাকবে অথবা তিনি যদি অনুপস্থিত থাকে তাহলে বিরোধী দলীয় উপনেতাকে যুক্ত করে জরুরি অবস্থা জারি করা হবে।